আসসালামু আলাইকুম। তো আজ আমরা কিছু বেসিক অ্যানিমেশনের মাধ্যমে শিখব যে কিভাবে কার্নো ইঞ্জিন তার চক্র সম্পন্ন করে, প্রতি চক্রে আমরা কাজ এবং তাপ কি পরিমাণ কাজ করেছে এবং কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করেছে সেগুলো আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমাদেরকে একটু বুঝতে হবে যে এই কার্নো ইঞ্জিনে কি কি কম্পোনেন্ট আছে। তো কার্নো ইঞ্জিন তো কাজ করবে, তাই না? তার জন্য আমাদের লাগবে একটি কার্যনির্বাহক বস্তু যে প্রসারিত হবে এবং সম্প্রসারিত হবে, যার জন্য প্রতি চক্রে কিছু পরিমাণ কাজ করবে, এটা আমরা দেখব। দরকার একটা তাপ উৎস যে কার্যনির্বাহক বস্তুকে হিট সাপ্লাই দিবে, যার তাপমাত্রা টিএইচ, এবং দরকার একটা তাপ গ্রাহক, যখন সে সংকুচিত হবে তখন যাতে সে এখানে তাপ ছাড়তে পারে, এটাও আমরা দেখব। এবং দরকার একটা অন্তরক আসন। তো চলুন প্রথমে আমরা একটা কাজ করি, একে তাপ উৎসের উপরে বসাই। আচ্ছা, তাপ উৎসের উপরে বসালাম। তাপ উৎসের উপরে বসিয়ে এটাকে আমরা প্রসারিত করব। প্রসারিত করার সাথে সাথে আপনি এখানে গ্রাফটা খেয়াল করবেন। খেয়াল করে দেখুন, গ্রাফটা একটা সমস্ত প্রসারণের গ্রাফের মতো দেখাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখুন যে এর আগে যখন আমি এখানে বসিয়েছি তখন গ্যাসের তাপমাত্রা কিন্তু ছিল হচ্ছে টিএইচ, অর্থাৎ এর সংস্পর্শে থাকার জন্য গ্যাসের তাপমাত্রা বা কার্যনির্বাহক বস্তুর তাপমাত্রা টিএইচ হয়ে গিয়েছিল। যখন আমি এই গ্যাসটাকে প্রসারিত করেছি, এখনও দেখুন যে তাপ উৎসের সাথেই সংস্পর্শে আছে, তাই না? তার মানে এখনও হচ্ছে তাপমাত্রা টিএইচ। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে তাপমাত্রা, টেম্পারেচার, এই প্রসেসের টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে। আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমরা এটাকে কি বলবো? সমস্ত প্রসারণ, তাই না? সমস্ত প্রক্রিয়া। এবং যেহেতু প্রসারিত হয়েছে তাই আমরা এই প্রক্রিয়াকে বলবো সমষ্ণ প্রসারণ। আচ্ছা, ঠিক আছে, সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ, সমষ্ণ প্রসারণ। তো এই প্রসারণে আমরা কি কি ইকুয়েশন লিখতে পারি? আমরা লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু, কে লিখতে পারি? ধরলাম এই জায়গায় প্রেশার P1, আয়তন হচ্ছে V1, এই অবস্থায় প্রেশার P2, আয়তন হচ্ছে ধরলাম V2। তাহলে লিখতে পারি এই অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল, আর এই অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল দুইটা সমান। আমরা আরেকটা কি ইকুয়েশন লিখতে পারি? হ্যাঁ, তাপগতির প্রথম সূত্র, ক্লসিয়াসের যে সূত্রটা আছে সেটা লিখতে পারি আমরা। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখুন, যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা বলতে পারি না যে ডেল্টা ইউ হচ্ছে 0। তার কারণ হচ্ছে ডেল্টা ইউ এর সূত্র এনসিভি ডেল্টা টি। যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না তাই ডেল্টা টি হচ্ছে 0, আর ডেল্টা টি 0 হলে ডেল্টা ইউও কিন্তু 0 হবে। অর্থাৎ ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ হবে। বললাম যে সমস্ত প্রসারণে যেই তাপটা গ্রহণ করবে সে, এই তাপ উৎস থেকে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, সেটা হচ্ছে ধরলাম Q1। যেহেতু তাপটা গ্রহণ করেছে তাই অবশ্যই বসাতে হবে একটা প্লাস। তাপ গ্রহণ করলে প্লাস, বর্জন করলে মাইনাস, আমরা সবাই জানি। সো প্লাস Q1 ইজ ইকুয়াল টু, ধরলাম যে এই প্রক্রিয়ায় সে যে কাজ করেছে পরিবেশের ওপর, সেই কাজ হচ্ছে W1। এবং আপনারা হয়তো সূত্র জানেন, W সূত্র হচ্ছে এনআরটি লন বি ফাইনাল ভাগ বি ইনিশিয়াল। অর্থাৎ উপরে ফাইনাল যে আয়তন V2 সেটা বসাবো এবং নিচে ইনিশিয়াল যেই আয়তন অর্থাৎ আদি আয়তন সেটা বসাবো। আর তাপমাত্রা হচ্ছে টিএইচ, এটা আমরা এখানে লিখে ফেললাম। এই ইকুয়েশনটা আমাদের পরবর্তীতে লাগবে যখন আমরা কর্মদক্ষতা বের করব। এখন আমি এটাকে অন্তরক আসনের উপরে বসাবো এবং অন্তরক আসনে বসিয়ে এটাকে একটু গ্রাফটা খেয়াল করবেন, অন্তরক আসনে বসিয়ে আমরা প্রসারিত করব। খেয়াল করে দেখুন তো এই গ্রাফটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো দেখাচ্ছে না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা, কারণ আমরা সবাই জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা কিউ 0 হয়, তাই না? কোনো তাপের গ্রহণ বা বর্জন হয় না। একটু আবার দেখি, খেয়াল করে দেখুন এই অবস্থায় এই যে এখানে যে আমি এই দাগটা দিয়েছি এটা কিন্তু তাপ অন্তরক, তাই না? দেখুন লেখাই আছে তাপ অন্তরক আসন। তাহলে কি এই গ্যাসটা কোনো জায়গা থেকে তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে? এই যে প্রসারিত যে হলো তার দেখুন চারপাশেই তো অন্তরক, তাই না? উপরে অন্তরক, নিচে অন্তরক, চারপাশে অন্তরক, অর্থাৎ গ্যাসটা আবদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আর বাইরে থেকে তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে না। তাহলে ডেল্টা কিউ 0, আর ডেল্টা কিউ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু প্রসারিত হয়েছে তাই আমরা বলবো এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। অর্থাৎ দেখুন আয়তন ছিল আগে V1, আয়তন ছিল আগে V2, এখন হয়ে গেছে আয়তন V3। তো রুদ্ধতাপীয় প্রসারণ এটা। তো আমরা এখানে ক্লসিয়াসের সূত্রটি লিখি বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ।
তো এখানে ডেল্টা কিউ জিরো, একটু আগেই বলেছি। তো জিরো ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল ডাব্লিউ, বা ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। আর আমরা জানি যে কাজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস এন আর গামা মাইনাস ওয়ান, দুইটা তাপমাত্রার বিয়োগফল, তাই না? এখন খেয়াল করে দেখুন, ধরলাম যে এই অবস্থায় তার তাপমাত্রা কত ছিল, টিএইচ ছিল, এবং এখানে এসে তার তাপমাত্রা হয়ে গেছে টিএল, অর্থাৎ তাপমাত্রা কমে গেছে, আগে ছিল টিএইচ, এখন হয়ে গেছে টিএল। তাহলে আমরা কি বলবো, ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচার বিয়োগ দিব। এই যে ফাইনাল টেম্পারেচার থেকে আমরা ইনিশিয়াল টেম্পারেচারটা বিয়োগ দিব। তো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইকুয়েশনগুলো। আরেকটা ইকুয়েশন আছে, আমরা লিখতে পারি টিভি গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে। আবার আমরা লিখতে পারি পিভি গামা ইজ ইকুয়াল টু কে। টিভি গামা মাইনাস ওয়ান থেকে আমরা লিখতে পারি, দেখুন এই অবস্থায় তাপমাত্রা হচ্ছে টিএইচ এবং আয়তন ভি টু গামা মাইনাস ওয়ান, এবং এই অবস্থায় আসার পর তাপমাত্রা টিএল এবং আয়তন হচ্ছে ভি3 গামা মাইনাস ওয়ান। তারপর পিভি গামা ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, এটা দরকার নেই, এই ইকুয়েশনটা আমাদের লাগবে না, কারণ কর্মদক্ষতা বের করার জন্য আমাদের জাস্ট যে এতটুকুই লাগবে। বাট ওটাও হয়, আপনারা জাস্ট জেনে রাখেন, আমি জাস্ট সূত্রটা লিখে দিই, পিভি গামা ইজ ইকুয়াল টু কে। এখন আমরা এই কার্যনির্বাহী বস্তুটাকে তাপগ্রাহকে নিয়ে যাব, এবং বুঝতেই পারছেন তাপগ্রাহকে নিয়ে যাওয়ার পরে তাপমাত্রা হচ্ছে টিএল। তারপর এটাকে আমরা সংকুচিত করব। সংকুচিত করলে এই অবস্থায় তার তাপমাত্রা কত হবে, খেয়াল করে দেখুন, তাপগ্রাহকের সাথে সংস্পর্শে আছে, তাই না? তাহলে এই অবস্থায়ও কার্যনির্বাহক বস্তুর তাপমাত্রা হচ্ছে টিএল। খেয়াল করে দেখুন, আগেও তাপমাত্রা হচ্ছে টিএল, এই যে এইখানে তাপমাত্রা ছিল টিএল, যখন সে সংকুচিত হলো তখনও কিন্তু তার তাপমাত্রা টিএল, তাই না? তাহলে এটা কি প্রক্রিয়া, যেহেতু টেম্পারেচার আগেও যা পরেও তা, অর্থাৎ টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাই 3 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এবং খেয়াল করে দেখুন যে আগে আয়তন ছিল ভি3, এখন আয়তন ধরলাম হয়ে গেল ভি4। তাহলে কি হলো, আয়তন তো সংকুচিত হলো, তাই না? তাহলে আমরা বলবো এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ওই যে ক্লসিয়াসের সূত্রটা চাইলে অ্যাপ্লাই করতে পারি, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আর এখানে আগের মতোই ডেল্টা ইউ জিরো, কারণ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি। এই সূত্রটি জানেন, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তাই অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। ডেল্টা কিউ এখন কত, দেখুন আগের প্রক্রিয়ায় দেখি, এখানে আমরা যখন বস্তুটাকে রাখি, কার্যনির্বাহক বস্তুটাকে রেখে তার সংকোচন ঘটাই, তখন কিন্তু এই একটু সমস্যা হয়েছিল। তো এই কার্যনির্বাহক বস্তু কিন্তু এই খেয়াল করে দেখি, আগে বড় ছিল, এখন সে সংকুচিত হয়েছে। এই অবস্থায় কার্যনির্বাহক বস্তু কিন্তু কিছু তাপগ্রাহকে বর্জন করে। তা আমি ধরলাম কার্যনির্বাহক বস্তু কিউ এল পরিমাণ তাপ বর্জন করেছে। তাহলে এখানে কি আমরা কিউএল লিখব না, সামনে একটা মাইনাস দিতে হবে, যেহেতু তাপ বর্জন করেছে তাই মাইনাস দিতে হবে। এবং ধরে নিলাম এই অবস্থায় সে কাজ করেছে W3, এবং এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে এনআরটি লন, উপরে হচ্ছে ভি ফাইনাল, নিচে হচ্ছে ভি ইনিশিয়াল। আচ্ছা, টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে, দেখো এই জায়গায় তাপমাত্রা ছিল টিএল, এখানে এসেও তাপমাত্রা হচ্ছে টিএল, তাহলে তাপমাত্রা হচ্ছে টিএল। ভি ইনিশিয়াল কত, ভি3 ইনিশিয়াল অবস্থায় তার আয়তন ছিল ভি3, আর এখন আয়তন হচ্ছে ভি4। আচ্ছা, তো ইকুয়েশনটা আমাদের পরবর্তীতে কর্মদক্ষতা বের করার জন্য লাগবে, তো এটাকে আমি এখানে লিখে দিলাম। এরপরের প্রক্রিয়াটা আছে, এখান থেকে একটা জিনিস খেয়াল করি যে তাপ কিন্তু এখানে নেগেটিভ আসছে, তাই না? তার মানে কি এই অংশটুকু নেগেটিভই হইতে হবে। খেয়াল করে দেখুন যে এনআরটি কিন্তু নেগেটিভ না, এটা কিন্তু একটা পজিটিভ একটা সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে যে লনের ভেতরে এই সংখ্যাটা অবশ্যই নেগেটিভ একটা সংখ্যা হবে, কারণ এখানে একটা মাইনাস আছে। কিভাবে নেগেটিভ সেটাও বলে দেই, খেয়াল করে দেখুন যে লন
লনের ভেতরে যদি 1-এর থেকে ছোট একটা সংখ্যা আপনি ইনপুট দেন, তাহলে এর আউটপুট কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা আসবে, তাই না? একটু ক্যালকুলেটারে চেপে দেখেন, এটা কিন্তু ঋণাত্মক একটা সংখ্যা আসবে। যদি এই সংখ্যাটা দেখুন 0.5, এটা 1-এর থেকে ছোট। B3 হচ্ছে ছোট, B4 হচ্ছে ছোট, B3 হচ্ছে বড়। তাহলে খেয়াল করে দেখুন, B4 যদি ছোট হয় B3 এর চেয়ে, তাহলে এই সংখ্যাটা অর্থাৎ B4/V3 এটা অবশ্যই 1-এর থেকে ছোট। তাই যদি হয় তাহলে লন B4/V3, যেহেতু লনের ভেতরে এই সংখ্যাটা 1-এর থেকে ছোট, তাহলে পুরো আনসারটাও নেগেটিভ একটা সংখ্যা হবে, তাই না? তার মানে এই সংখ্যাটা নেগেটিভ, অর্থাৎ এই যে মাইনাস, তাহলে মিললো আর কি, বাম পক্ষেও মাইনাস, ডান পক্ষেও মাইনাস। এন্ড বুঝতে পারছেন কাজও মাইনাস হবে, কারণ আয়তন হ্রাস পেলে আমরা সবাই জানি কাজ নেগেটিভ হয়। আচ্ছা, এখানে আর কথা না বাড়াই, পরবর্তী প্রক্রিয়াতে যাই। পরবর্তী প্রক্রিয়ায় আমরা তাপ অন্তরক আসনে কার্যনির্বাহক বস্তুটাকে রেখে সংকোচন ঘটাবো। এই গ্রাফটা খেয়াল করে দেখুন, সংকোচন ঘটালে এই তো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো একটা গ্রাফ সৃষ্টি হয়েছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে রুদ্ধতাপীয়, যেহেতু সংকুচিত হয়েছে অর্থাৎ V4 থেকে আবার দেখুন আগের আয়তন V1-এ ফেরত এসেছে, তাহলে বলবো সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। কেন বলবো? কারণ দেখুন আগের প্রক্রিয়ায় গ্যাসটা এরকম অবস্থায় ছিল, যেহেতু তাপ অন্তরক আসনের ভেতরে আছে, দেখুন ডান পাশেও অন্তরক, বাম পাশেও অন্তরক, উপরেও এখানে অ্যাকচুয়ালি অন্তরক হওয়া উচিত ছিল, এখানেও অন্তরক। তার মানে আমরা কি বলবো, যে সে গ্যাসটা চারদিক দিয়ে আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সে কোনো তাপের গ্রহণ বা বর্জন করতে পারবে না। আর তাপের গ্রহণ বা বর্জন যদি সে না করে, তাহলে ডেল্টা কিউ সমান 0, আর ডেল্টা কিউ 0 হলে তো সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তখন আমরা যদি ক্লসিয়াসের সূত্রটা লিখি, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি, তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ 0 হবে, তাহলে 0 ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এটা কাজ করি, এই ডেল্টা ডাব্লিউর বদলে আমরা এই জায়গায় W4 বসিয়ে দেই, তাহলে W4 ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আর আপনারা সবাই জানেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্রটি হচ্ছে -NR, নিচে গামা -1, এখানে T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল। T ইনিশিয়াল কত দেখুন, আগে এই অবস্থায় তাপমাত্রা ছিল TL, অ্যান্ড এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে TH, এখানে TL আর উপরে হচ্ছে TH। তাহলে ইনিশিয়াল অবস্থায় তাপমাত্রা হচ্ছে TL এবং ফাইনাল অবস্থায় তাপমাত্রা হচ্ছে TH। তো আপনারা সবাই জানেন যে আয়তন যদি হ্রাস পায় তাহলে কাজ তো নেগেটিভ হয়, তাই না? অর্থাৎ কাজটা এখানে নেগেটিভ হবে। খেয়াল করে দেখুন, এখানে একটা মাইনাস চিহ্ন থাকে, আসলেই কিন্তু কাজটা নেগেটিভ, অর্থাৎ সূত্র বলছে কাজটা নেগেটিভ। এরপর আমরা যদি TV গামা -1 রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই সূত্রটা ইউজ করি, দেখুন এই বিন্দুতে তাপমাত্রা TL, আয়তন হচ্ছে V4 গামা -1, এবং পরবর্তী অবস্থায় এই জায়গায় তাপমাত্রা হচ্ছে TH, আয়তন হচ্ছে V1 গামা -1। তো এটা আমার কর্মদক্ষতা বের করার জন্য লাগবে, তো এটা আমি এখানে লিখে দিলাম। তো এইভাবে দেখুন কার্যচক্র সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ভিডিও আর দীর্ঘ না করি, পরবর্তী ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর নেক্সট ভিডিওটাতে আমরা কর্মদক্ষতা বের করা শিখব। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব, সেটা হচ্ছে এই যে এখানে কার্যচক্র যেই সার্কেলটা বা যে চক্রটা সম্পন্ন করেছে, এই চক্রের মাঝখানে আপনি যদি এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে পারেন, তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। আমরা এটা অ্যানালাইসিস করব পরবর্তী ভিডিওতে আমরা কর্মদক্ষতাও বের করব। তো সেটা দেখার অনুরোধ রইল, আমি কার্ডে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ।